নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকন প্রেস করতে ভুলো না, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিও। লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে নীলাবতী। Mommy? Someone is in the room. Somebody is watching me. Surprising Tales. একটা বছর 22-23-এর মেয়ে এসে বসেছে তার খুব কাছে। মেয়েটার গায়ের গন্ধটা আরো মাতাল করে দিচ্ছে তার সমস্ত চেতনাকে। চোখ মেলে সে তাকিয়ে দেখল তারই পরিচিত চৌকি দেওয়াল, তার বিছানা, পুরনো আমলের ঝুল পড়া ঘড়ি। কিন্তু কোনো শব্দ করতে পারল না ও। সারা শরীর যেন নিজের মতো চলছে, কোনো বারণ শুনছে না। আহা, সামনে বসে থাকা মেয়েটা কি অদ্ভুত সুন্দর। ঠোঁটের নিচে একটা তিল, লাল ঠোঁট জুড়ে কামুকতার কাতর অনুরোধ। পরনে কেবল একটা নীল শাড়ি, গায়ের বউদের মতো করেই পরা, অথচ চঞ্চলা যৌবন যেন সে বাধা অতিক্রম করে উন্মুক্ত হতে চাইছে তার সামনে। বুকের গভীর খাঁজটা চূড়াবালির মতো চকচক করছে। ওর মনে হলো মিশে যায় যেন ওই চূড়াবালির ভেতরে। খোলা পিঠের ওপরে কোকড়ানো চুলগুলো এলোমেলোভাবে যেন ছড়িয়ে রয়েছে চারদিকে। আর থাকতে পারল না ও। মেয়েটাই যেন খুব কাছে চলে এলো, আর পুরুষটিও হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। এই প্রথম যেন কোনো নারী সৌন্দর্য দেখছেও। দু চোখ বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ধীরে ধীরে নিজের পুরুষালী হাতটা মেয়েটার শরীরে রাখলো। নরম তুলোর মতো, বসন্তের রোদের মতোই উষ্ণ, অথচ সিক্ত শরীর মেয়েটার। তবে 22 বছরে নমনীয়, যেন পরম আদরে টেনে নিচ্ছে তাকে, জড়িয়ে ধরতে চাইছে তার নরম দুটো হাত দিয়ে। চোখ বুজে সিক্ত ঠোঁটে উপভোগ করছে সেই শরীরী মিলনকে। পুরুষটি সারা শরীরে ও কোমল দুটো হাত বুলিয়ে চলছে। নাভির পাশে তিলটা যেন আরো ছটপটানি বাড়িয়ে দিচ্ছিল পুরুষটার। মেয়েটার গায়ের রং শ্যামলা, রোগা নয়, বরং শরীরে যতটা মেদ থাকা দরকার ততটাই আছে শরীরে। কোথাও এতটুকু কমতি বা বাড়তি নেই। শরীরের ওপর থেকে শাড়ির আবরণটা সরিয়ে নিচ্ছে ও। নিজের মুখ অতল সাগরে ডুবিয়ে দিল সে মেয়েটার শরীরে। কত সময় ধরে যে তারা আদিম সুখের দাবানলে মত্ত ছিল কেউই জানে না। হঠাৎ চোখ খুলে মেয়েটার মুখ দেখতে গিয়ে ঘুমটা ভেঙে গেল পুরুষটার। মৈনাক ঘরে ফিরে রোজগারের মতো মাকে খুঁজতে চাইল। সেই জ্ঞান হওয়ার পর থেকে মৈনাক যখনই বাড়িতে এসছে তখনই সবার প্রথমে দৌড়ে গিয়ে মায়ের খোঁজ করেছে। কিন্তু আজ কাজ থেকে ফিরে এসেই ঘরের সামনে রাখা চৌকিটার ওপর বসল মৈনাক। অন্যদিন হলে মা সাথে সাথে এসে এক ঘটি জল, না হলে লেবুর শরবত, কিংবা কিছু না হলেও একটা গামছা অন্তত এগিয়ে দিয়ে যেত তার দিকে। কিন্তু আজকে ঘামে ভেজা গা পাখার তলায় এলিয়ে শুকোতে লাগলো ও। একচালার ছোট্ট ঘর, মাটির দালান, পূর্বমুখে রান্নাঘর। বাড়ির পিছনের দিকেই কয়েকটা ঝোপঝাড় একসাথে ঘিরে কেমন যেন জঙ্গলের আকার নিয়েছে। মাটির দেওয়াল থেকে ঝুল পড়া সেই পুরনো আমলের ঘড়িটার দিকে একবার তাকিয়ে নেয় মৈনাক। দুপুর 2টো বাজে। আজকে কাজ থেকে ফিরতে বেশ একটু দেরি হয়ে গেছে। আকাশটা মেঘলা। সকালে রোদ উঠেছিল ঠিকই, অবশ্য বেলা বাড়তেই আকাশের বুক থেকে
রোদটাকে সরিয়ে দিল মেঘ। সকাল থেকে পেটে কিছু পড়েনি মইনাকে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। একা রান্না করে খাওয়ার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই ছিল না মইনাকের। গতকাল রাতেও মহাদেবদার দোকান থেকে রুটি ঘুগনি কিনে খেয়েছে ও, কিন্তু বাইরে থেকে তো রোজ খাওয়ার মতো পয়সা তার নেই। চৌকিতে বসে শরীর থেকে জলগুলো শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু পেটের খিদে তো কথা শুনছে না। নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে ভেবে উঠে স্নান করতে যায় কুয়োর ধারে। ছোটবেলায় কুয়োর কাছে আসতে বড্ড ভয় পেত মইনা। মা বারবার বারণ করত একা একা কুয়োর সামনে গিয়ে খেলা না করতে। তারপর কখন যেন জলকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল মইনা। জলের সাথে কখন যে তার প্রেম হলো, ব্যবসা হলো, জলকে ঘিরেই আসতে লাগলো পয়সা, রোজগার, আয়, উন্নতি। পরনে জামাকাপড়গুলো ভালোভাবে কেচে রোদে শুকোতে দেয় মইনা। তারপর গায়ের ওপর হড়হড় করে জল ঢেলে দেয় কয়েক বালতি। ফর্সা শরীর মইনাকের, প্রায় 6 ফুট লম্বা। শরীরে পুরুষালী সমস্ত ছাপ স্পষ্ট। চওড়া বুকের ছাতি, হাতের পেশিগুলো সারাদিন কাজের জন্য ফুলে উঠেছে। তারই মাঝে শিরাগুলো উঁচু হয়ে রয়েছে। মুখে হালকা কামানো দাড়ি গোঁফ, টানা টানা দুটো চোখ, আর চেহারা দেখে তাকে জেলে বা মাঝি বলে মনে হবে না। মইনাকের মনে পড়ল গত 2-3 দিন আগেই একজন মেয়ে নদীর পাড়ে বসেছিল। তার সামনে দিয়ে যখন নৌকা নিয়ে আসছিল মইনা, কেমন যেন অবাক দৃষ্টিতে মুহূর্তের জন্য তাকিয়েছিল মেয়েটা তার পানে। মেয়েটার মুখটা ভালো করে দেখতে পায়নি তখন মইনা, কিন্তু মুখের আর শরীরের আদলটা বেশ মিষ্টি ছিল। খানিকক্ষণের জন্য চোখাচোখি হয়েছিল মইনাকের সাথে। মইনাক মনে করার চেষ্টা করল মেয়েটির পরনের পোশাকের রং বোধহয় লালচে খয়েরি। গ্রামের মেয়েদের মতো করেই শাড়ি পরেছিল সে। মেয়েটার বয়স কত হবে? খুব বেশি হলে 22 কি 23। তবে এই বয়সে গ্রামের বেশিরভাগ মেয়েদেরই বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু এই মেয়েটা অবিবাহিত ছিল। মেয়েটি মইনাকের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর লজ্জায় মুখ ঢেকে পালিয়েছিল হয়তো ঘরের দিকে। আর দেখতে পায়নি মইনাক তাকে। শুধু কি ওই মেয়েটাই, আরও তো একজন ছিল। সেও পছন্দ করত মইনাকের শরীর, বুকের মাঝে তিলটা। না, ওর কথা আর মনে করতে চায় না মইনা। বছর 2 আগের ঘটনা, তারপর কি হয়েছে তা জেনে লাভ নেই বলেই মনে করে মইনা। ভালোবাসা টেকে না, ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে হয়। তবে সে নিজেও অনেক মেয়ের স্বপ্নের রাজকুমার মনে করে। মাঝে মাঝে নিজের রূপ নিয়ে তার গর্ব হয়। সামান্য জেলে হওয়ার জন্য এই রূপের কদর কেউ করল না, অথচ এই রূপ নিয়ে যদি রাজা মহারাজার ঘরে কেউ জন্মাতো তাহলে কত কদরই না হতো। এইখানে একমাত্র মইনাক নিজের বাবাকে মনে মনে ধন্যবাদ দেয়। মা গল্প বলেছিল, সে যখন খুব ছোট তখনই তার বাবা কাজে যাওয়ার নাম করে কোথায় যেন চলে যায়, তারপর আর কখনো ফিরে আসেনি। মা বলেছিল তার বাবাকে নাকি রাজপুত্রর মতো দেখতে, তাই মইনাককেও ওই রকমই দেখতে। সময়টা শীত ঢোকার মুখের দিকে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব হয়ে গেছে। বাংলার ক্যালেন্ডারে এখন আর কোনো বড় পুজো নেই। কুয়োর একদম ভিতর অবধি বালতি ফেলে আবার বালতিটা ধীরে ধীরে ওপরের দিকে তুলে নেয় মইনা। গায়ে জল ঢেলে নেয়, শুদ্ধ হয়ে নেয় সমস্ত মাছের আষ্টে গন্ধ থেকে। আজকে প্রায় 6-7 বছর হয়ে গেল মাছের ব্যবসা করছে মইনা। নিজের একটা নৌকো করে মাছ ধরতে বের হয় একা, আবার কখনো বড় মাঝির দলের সাথে গঙ্গা পদ্মার জলেও মাছ ধরতে যায় সে। দূরে কোথাও গেলে 5-6 দিন হয়ে যায় বাড়ি আসে না। বড় মাঝির কাছ থেকে হাতে খড়ি, সে গল্প বড় অদ্ভুত রকমের। সেদিন বন্ধুদের সাথে বড়শিতে মাছ ধরতে বসেছিল মইনাক খালপাড়ে। মইনাক, রাজ, গৌর আর ভম্বল সবাই ছিল। পিঁপড়ের ডিম আটা দিয়ে মুন্ড বানিয়ে চিপে ডগায় করে সেদিন মাছ ধরছিল ওরা সবাই। কপাল হয়তো সেদিন ভালো ছিল মইনাকের। ছিপে একটার পর একটা বড় বড় মাছ উঠছিল। তখনই বড় মাঝি তার দলবল নিয়ে
দূরে ইছামতির দিকে যাচ্ছিল। মৈনাককে দেখে বলেছিল, আরে বিটুয়া, কি ভালো মাছ ধরিস তো। আইয়া না আমাদের লগে চ, তোরে মাছ ধইরা শেখাই দেব। আমার মা না যেতে দিলে যাব না বড় মাঝি। বড় মাঝি সামান্য হেসে বলেছিল, আরে তো বিটুবা চিন্তা করিস লাই, আমি সেমতি থেকে আইসা তোর ঘর যাবনে। তোর মারে কইব তোরে আমাদের লগে পাঠাইতে, মজলি ভি আসবে, পয়সা ভি আইবে। সত্যি সত্যি বড় মাঝি ইচ্ছেমতি থেকে অনেক টাকার মাছ বিক্রি করে এসেছিল তার ভাঙাচোরা বাড়িতে। এসে বলেছিল মৈনাককে নিয়ে যাওয়ার কথা, তাদের সাথে তাদের দলে। মৈনাকের তখন 17 বছর বয়স। ইচ্ছে ছিল না মনে, জলে জলে ঘুরে মাছ ধরবে, নৌকো করে পাড়ি দেবে বহুদূর। নৌকোয় বসে বসে রাতের মিটমিটে তারা ভরা আকাশের কালো বুকে দেখতে পাবে। মা রাজি হয়ে গেছিল মৈনাককে পাঠানোর জন্য, কারণ রাজি না হয়ে কোনো উপায় ছিল না। শরৎ ডাক্তার চলে গেছিলেন সংসার নিয়ে বিলেতে। শরৎ ডাক্তারের বাড়িতে রান্না, বাসন মাজা এবং ধোয়ার কাজ করত মৈনাকের মা মিনা। ঘরের চাল বাড়ন্ত, আর তার ওপর কাজ থাকবে না ডাক্তাররা চলে গেলে। এইরকম এক প্রকার অনিশ্চয়তার সঙ্গেই কাটছিল সেসব দিনগুলো। সেই প্রথমবার বাড়ি থেকে মাকে ছেড়ে, বন্ধুদের ছেড়ে অনেক দূরে পাড়ি দিয়েছিল একমাত্র বড় মাঝির সাথে। তারপর থেকে প্রায় মাসে মাসে যেতে হতো মৈনাককে। তারপর বছর 3-4 পর নিজেই পয়সা জমিয়ে নৌকো কিনে বের হতো, কিন্তু হাতেও মোটে পয়সা রাখতে পারত না মৈনাক। কি করি বা রাখবে? সে রাতের পর থেকে কেমন যেন নেশা হয়ে গেছে। মৈনাকের ঘরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। সারা ঘর জুড়ে অগোছালো অবস্থা। ছোটবেলা থেকেই মৈনাক মাকে দেখিয়ে এসছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কিন্তু হঠাৎ মায়ের মারা যাওয়াতে সবকিছু যেন গোলমাল পাকিয়ে যায়। বছর 26-এর মৈনাকের জীবনে সেই প্রথম একটা বড় ধাক্কা খেয়েছিল সে। কোনো মানুষই চিরকাল বেঁচে থাকবে না, সে খুব ভালো করেই জানত, কিন্তু এত তাড়াতাড়ি তার সবচেয়ে প্রিয় আর আপন মাকে কেড়ে নেবে সেটা জানত না। মায়ের সামান্য জ্বর হয়েছিল, কিন্তু সেই জ্বরের জন্যই কিভাবে যেন সপ্তাহখানেকের মধ্যেই মা চলে গেল। পড়ে রইল সংসার, খড়ের চালের নিচে মাটির প্রলেপ লেপা ছোট ঘরটা, রান্নাঘরের মাটির উনুন, বাগানের চাল কুমড়ো, নোটের শাক, বটকলমির পাতা, ফলসার ডাল, কাঁঠালের ঝোপ, দোপাটি গাঁদা, জবা, টগরের ফুল গাছ, সবজির পুরো বাগান পড়ে রইল, যেটা তার মা নিজে লাগিয়েছিল। রান্না সেরে মুখে দুটো ভাত, বেগুন পটল ভাতে তেল নুন লঙ্কা দিয়ে মেখে খেলো মৈনা। মায়ের শ্রাদ্ধের সময় কে যেন দিয়েছিল, আর বাগানে বেগুন পটল ছিল। খাওয়ার পর বাসন ধুতে যাওয়ার সময় নিজেকে বড় একা লাগতে শুরু করলো মৈনাকের। যদি কেউ একজন থাকতো তার সাথে। কেউ বলতে একটা মেয়ে, বাড়ির কর্ত্রী, তার বউ। নিজের ভাবনাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে ঘরে এসে একটু ঘুমানোর চেষ্টা করলো। এখন গঙ্গায় ভালো মাছ উঠছে। গত রাতেও মৈনা গিয়েছিল মাছ ধরতে। আজ দুটোয় সেই সব মাছ বেঁচে ফিরেছে সে। আবার আজ সন্ধ্যায় যাবে, একাই যাবে। দুপুরে ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখল ও আবার। গতকাল রাতেও যে স্বপ্নটা দেখেছিল সেটাই। মেয়েটাকে যেন ঘুমের মধ্যেই স্পর্শ করতে পারছে ও। স্বপ্নে তো কোনো গন্ধ পাওয়া যায় না, অথচ মেয়েটা সারা শরীরে একটা মোটকা গন্ধ পাচ্ছে ও। এই গন্ধটা তার বড্ড চেনা। মেয়েটার মুখটা যতবারও ভালো করে দেখতে গেছে ততবারই ওর ঘুম ভেঙে গেছে। মেয়েটার মুখের আদলটা ওর চেনা, কোথাও ঠিক দেখেছে এরকম। আর তারপর থেকেই শুরু হয়ে গেছে এ স্বপ্ন। যখনই চোখ বন্ধ করে মৈনা, তখনই তার সারা শরীর আপনা থেকেই যেন আহ্বান করে ওঠে সেই নারীকে। মৈনাক ইচ্ছে করেই যেন স্বপ্নের ভিতরে আরো গভীরে যেতে চায়। ভীষণ রকম জীবন্ত সেই স্বপ্ন, অন্যরকম সুখের সে ঘুম। ঘুম থেকে এক ঝটকায় উঠল সে। ঘড়িতে বিকেল 5টা। শীতের দিকে বেলা কমে আসে। এখন 5টাতেই সন্ধে নেমে এসেছে।
ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মৈনাক আবার যেতে লাগলো গঙ্গার দিকে। সাথে নিল একটা চুপড়ি জাল আর লণ্ঠন। গায়ে চাপালো একটা মোটা হাতা জামা, সাথে একটা মোটা শাল নিল, সেটা অবশ্যই মায়ের। রাতের দিকে ফাঁকা জলের ধারে বেশ শীত পড়ে, তখন কাজে আসবে। বড় মাঝির বাড়ির সামনে নৌকো বাঁধা রয়েছে, তার বাড়ির থেকে পা বাড়াতেই ঘাট। সেখান থেকে নৌকো নিয়ে তবে রওনা হবে, এমনই চিন্তাভাবনা করে মৈনাক। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, তার উপর আজকে আবার অমাবস্যা। মৈনাকের সবকিছু গুছিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। তাই বেরিয়ে হরেনের চায়ের দোকান থেকে চা খেয়ে বিড়ির প্যাকেট আর দেশলাই নিয়ে চলে এসেছিল বড় মাঝির বাড়ি। বড় মাঝি, ও বড় মাঝি, ঘরে আছো? বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে বাড়ির ভিতরে চলে আসে মৈনা। সন্ধ্যের সময় একটা মিটমিটে লণ্ঠনের আলো জ্বলছে কেবল। তাতেই মৈনাক দেখতে পায় বড় মাঝি আর তার স্ত্রী তার বড় ছেলের সাথে গল্প করছে আর চা খাচ্ছে। মৈনাকে ঘরে আসতে দেখে বড় মাঝি বলে ওঠে, আরে মৈনাক বিটু আছে, আইসো আইসো আইসো। বড় মাঝির বয়স প্রায় 60-এর উপরে, কিন্তু এখনো তার শরীরে 10 হাতের শক্তি, নির্ভীক স্বভাব। তার সাথে বড় মাঝি অনেক রকম টুকটাক ভূত ঝাড়ানো মন্ত্র জানে। অনেকদিন আগে ডুমুরডিহির চরে সে বউকে নিয়ে এসেছিল। তারপর থেকে বিহারি কান্নাল কখন যেন বাঙালি হয়ে মিশে গেছে ডুমুরডিহির লোকদের সাথে। মাছ ধরার কাজ করতে করতে কখনই একটা নিজের দল বানিয়ে ফেলেছিল সে। তারপর বড় মাঝি কখন নাম হয়ে যায় লোক মুখে। মৈনাকের দিকে তাকিয়ে বড় মাঝি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারপর বলল, তোরে দেখা তো মনে হয়েছে তো মছলি পকড়াতে যাইছিস। আজ তো অমাবস্যা আছে রে, আজ তো আসমানের অবস্থা তো ভালো ঠেকতেছে না। তার উপরে তু একা একা রাত মে মজ্জাও বিটুয়া। আজ রাইতে পানিতে অনেক কিছু হয় বিটুয়া, তো আজ ঘর চলা যা। আমি বইতে পারতেছি খোকা, মাছ যাও মাছ যাও। না বড় মাঝি, মায়ের কাজে বেশ কয়েকটা টাকা খরচা হয়ে গেছে, এখন হাতে একটুও পয়সা করি নেই। আমি সামান্য দূরেই যাব, আবার ঠিক সময় চলে আসব। তাছাড়া মাঝি যখন হয়েছি তখন জলে জলেই তো কাজ করতে হবে, সে রাত হোক দিন হোক ঝড় হোক কি জল হোক। জলের জন্য মাছের জন্যই তো পেট চলে বড় মাঝি। জলকে ভয় পেলে যে হবে না তা তো তুমিই শিখিয়েছিলে যখন প্রথম প্রথম। দেখ বিটুয়া, তোর ভালোর লগে কইছি, সদ্য তেরা মা চলা গায়া, আজ পানির গতি ঠিক ভালো ঠেকাতেছে না। বিটুয়া, বেশি লাভ টু করিস লাই, কথাটা শুনে যা। মৈনাক আর কোনো কথা বলল না। বড় মাঝির বাড়ির পিছনে রাখা সেই নৌকোর হালটা নিয়ে এগিয়ে গেল গঙ্গার দিকে। যেতে যেতে বলল, চিন্তা করো না বড় মাঝি, তোমার এই মৈনাক ছেলেটার কিছু হবে না। তুমি তো আমায় টুকটাক জিনিস শিখিয়ে দিয়েছো, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমি কাল সকালেই চলে আসব, তারপর হাটে যাব। বুড়ো মাঝি হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে রইল উঠোনে স্থিরভাবে। সে মনে মনে আন্দাজ করতে পারল আজকে হয়তো কোনো একটা বড় অঘটন ঘটবে। মৈনাকের যাওয়ার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে লণ্ঠনের আলোটা মৃদু হয়ে গেল গঙ্গার তীরে গিয়ে। নৌকো নিয়ে ভাসিয়ে দিল মৈনাক। আকাশের পানে তাকিয়ে বড় মাঝি দেখল অঘটনের একটা কালো ছায়া অন্ধকার আকাশ জুড়ে নেমে এসেছে। হঠাৎ করেই যেন বিদ্যুৎ চমকালো, অথচ এই শীতের শুরুতে তো বৃষ্টি হয় না, আকাশ একরকম পরিষ্কারই থাকে। বুঝতে পারলো হয়তো আজকে বড় সড়ো বিপদের মধ্যে পড়বে মৈনাক। জলের মধ্যে আরো কত কি থাকে তা এতগুলো দিনের অভিজ্ঞতায় জানতে পেরেছে বড় মাঝি। কিন্তু মৈনাক যে সদ্য মা হারা 25-26 বছরের ছেলে, তার তো বোঝার বোধবুদ্ধির ক্ষমতা নেই। বিপদ আর সুরক্ষার কিছু বুঝবে না কেউ। বড় মাঝির ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই নিশিরাত সুবিধার নয়, এই নিশিরাত প্রেত আত্মাদের।
এ নিশিরাত মৃত্যুর ভয়ানক বিভীষিকার মতো নিষ্ঠুর। কিছু সময় বাইরে একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর বড় মাঝি আবার চলে গেলেন ঘরে। তবে মনের ভেতর একটা দমচাপা খচখচানি চলতেই থাকে তার। গঙ্গার দিকে প্রায় অনেকটা এগিয়ে গেছে মৈনাক। এই জায়গাটার পাশে একটা মস্ত চর পড়েছে গঙ্গার পাড়ে। তাতেই নলখাগড়ার বড় বড় গাছ জন্মেছে। এদিকটা একটু শ্মশানের ধার বলে তেমন লোকজন আসে না। তবে নিতাই সামন্তর কাছ থেকে সে শুনেছে এই দিকে নাকি অনেক মাছ পাওয়া যায়। সেই মতো নৌকো নোঙর করে। সামান্য দূরে অন্ধকার কালো ঝোপ থেকে মাঝে মাঝে কেমন যেন একটা শব্দ ভেসে আসতে থাকে। বারবার সেই দিকেই চোখ চলে যাচ্ছে মৈনাকের। সামান্য লণ্ঠনের আলোটা চারপাশের পরিবেশকে আরো বেশি ভয়ানক করে তুলেছে। জালটা চারপাশে ফেলে দিয়ে নৌকোর মাঝে উঠে গিয়ে বসে মৈনাক। তবে বারবার পেছন দিকে কেমন যেন আওয়াজে চমকে চমকে উঠছে ও। হঠাৎই দূরের চর থেকে একটা দুটো শিয়াল তারস্বরে চিৎকার করতে করতে লুকিয়ে পড়ল বনের ভেতর। আকাশের বুক চিরে মাঝে মাঝে আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। মৈনাকের এই পরিবেশ ভালো লাগলো না। এখন তার মনে হচ্ছে বড় মাঝির কথাটা শুনলেই ভালো হতো। তবুও বসে বসে পরপর কয়েকটা বিড়ি টানতে থাকে ও। পিছনে নলখাগড়ার বনের পাশের ঝোপে তাকানোই যাচ্ছে না। মাঝে মাঝে রাতচরা পাখি, শেয়াল আর পেঁচার ডাক কানে আসছে। জাল তুলতে থাকলো মৈনাক, কিন্তু জালটা মারাত্মক রকমের ভারী লাগলো তার। অন্তত মাছের ওজন তো এত হওয়ার কথা নয়। একরকম সন্দেহ নিয়ে জালটা ধীরে ধীরে উপরের দিকে তুলতে থাকে মৈনাক। জালটা ধীরে ধীরে জলের গভীর থেকে উপরের দিকে উঠতে থাকে। নৌকোর উপর মাছ ভরা জালটা রাখতেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে মৈনাকে। সেখানে মাছ উঠেছে ঠিকই, কিন্তু তার সাথে উঠে এসেছে আরও একটা জিনিস, একটা মেয়ের শরীর। জলের ভিতরে থাকার দরুন মেয়েটা সারা শরীর সাদা হয়ে ফুলে গেছে। মেয়েটা উপুর হয়ে শুয়েছিল। এবার মেয়েটাকে সামনের দিকে ঘোরায় মৈনাক, আর তাতেই আরো বেশি চমকে যায় মৈনাক নিজেই। মেয়েটাকে মৈনাক চেনে, বরং ভালো করেই চেনে। শরীরটাও চেনা তার। এটা আর কেউ নয়, গত 2-3 দিন ধরে যতবারই ঘুমিয়ে পড়েছে মৈনাক, ততবারই এই মেয়েটাকে স্বপ্নে দেখেছে ও। মেয়েটির মুখের আদল বড্ড চেনা। এতদিন স্বপ্নে মেয়েটার সম্পূর্ণ মুখ কখনোই দেখতে পায়নি মৈনাক, কিন্তু আজকে প্রথম মেয়েটার মুখটা দেখতে পেল। মৈনাকের সমস্ত কিছু মনে পড়ে যেতে লাগলো। এই মেয়েকে সে প্রথম দেখেছিল সেই দিন যখন নৌকো করে আসছিল। মেয়েটিও তার দিকে অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। চোখ দিয়েই যেন কিছু আদান প্রদান হচ্ছিল দুজনের মধ্যে। কিন্তু মেয়েটার মুখের আদল বোঝা গেলেও সম্পূর্ণ মুখ অত দূর থেকে দেখতে পায়নি ও। কিন্তু তারপর থেকে প্রত্যেকদিন স্বপ্নে মেয়েটার শরীরের প্রত্যেকটা ভাঁজ তার চেনা হয়ে গেছে ভীষণভাবে। মেয়েটার সম্পূর্ণ শরীরে কোথায় কোথায় তিল আছে সেটাও মৈনাকের যেন বেশ চেনা। আর এখন সেই মেয়ে, তার স্বপ্নের মেয়ে আর বাস্তবে তার সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা, সবাই এক। কিন্তু এমন নির্জন জায়গায় বনের মধ্যে শ্মশানের দিকে একটা যুবতী মেয়েকে নিয়ে কি করবে সেটাই বুঝতে পারল না মৈনাক। মেয়েটা কি আদৌ জীবিত না মৃত সেটা জানে না মৈনাক। কাঁপা কাঁপা হাতে মেয়েটার নাকের কাছে একবার স্পর্শ করলো ও। হালকা গরম আভাস পেল। সম্পূর্ণ বুঝতে মেয়েটার বুকের কাছে কান পেতে শুনতে লাগলো ধূপ পোকানি আওয়াজ। হ্যাঁ, এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ হৃৎপিণ্ডটা খুব ধীর গতিতে চলছে। এইভাবে নিজের হাতে একটা প্রাণকে শেষ করে দিতে পারে না মৈনাক। শেষ চেষ্টাটুকুনি করতে লাগলো সে। মেয়েটাকে জাল থেকে তুলে পিঠে চাপ দিল মৈনাক। সামান্য জল বেরিয়ে এলো গলা দিয়ে। আবার
জল বের করতে থাকলো মৈনাক একভাবে। অবশেষে মেয়েটি তাকালো মৈনাকের দিকে। মৈনাকও যেন হাঁপ ছেড়ে বাঁচল মেয়েটাকে বাঁচাতে পেরে। মেয়েটা প্রথম মৈনাকের দিকে তাকাতেই বেশ কিছুক্ষণ অবাক হয়ে চারপাশ দেখল। যেন এই পরিস্থিতি তার কি করে হলো সে নিজেই এটা সম্পর্কে অবগত নয়। তারপর নিজের ভেজা পোশাক নীল শাড়িটা দিয়ে আগা পাঁচতলা ভালো করে জড়িয়ে নিল। লজ্জার ভঙ্গিতে মৈনাকের দিকে তাকিয়ে বলল, আমি আমি এখানে কি করে এলাম? আর আর আপনি কি করে? মৈনাক একটু হাসি টানার চেষ্টা করল। মেয়েটার মুখটা কি তীরে সুন্দর, টানা টানা গভীর দুটো চোখ, পলকগুলো বেশ বড় বড়, টানা ধনুকের মতো দুটো ভ্রু, লাল দুটো ঠোঁটের ডান দিক ঘেঁষে একটা তিল, সেটা ঠোঁটের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। টিকালো নাক, শ্যামলা রং, তবে ওই সামান্য লণ্ঠনের আলোতেও মায়াবী লাগছে যেন সেই রূপকে। ঠিক অবিকল অপূর্ব সেই স্বপ্নের মেয়ের মতনই তার রূপ, মোহময়ী, চঞ্চলা সুন্দরী। সব বলবো, আগে আপনি ছেড়ে বরং তুমিতে নেমে এসো। মেয়েটি সামান্য লজ্জা পেয়ে তার দুই হাত দিয়ে নিজের বুকের কাপড়টা ঢাকতে লাগলো। তারপর বলল, আমি নীলাবতী, কিন্তু আমি এখানে কি করে এলাম? তবে আমি কিন্তু তোমায় আগেও দেখেছি। তুমি নৌকা করে সেদিন যাচ্ছিলে, আমি নদীর পাড়ে বসেছিলাম একা, মনে আছে? মনে আছে, সব মনে আছে নীলাবতী। তোমাকে নিয়ে যে কত রাত কত স্বপ্ন দেখেছি। কি বললে? হ্যাঁ, কিছু না। তুমি আমার জালে আটকে গেছিলে, কিন্তু তুমি নদীতে ভেসে এলে কি করে? নীলাবতীর দুই চোখ জলে ভরে এলো। মৈনাক সেটা খুব ভালো করে বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, এ কি নীলাবতী, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কষ্ট দিলাম? তুমি আমায় কি করে কষ্ট দেবে? আমি তো আমার নিজের কষ্টেই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি যে আমার নতুন করে প্রাণ ফিরিয়ে দিলে। সে কি, তুমি তুমি কেন নিজেকে শেষ করে দিচ্ছিলে? এমন কেউ করে? কারণ বেঁচে থাকার যে কোনো উপকরণই আমার কাছে আর বেঁচে ছিল না। সকলের ঘাড়ের ওপর বোঝা হয়েছিলাম আমি। এত কথা আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই ভাবলাম এই জলেই নিজের জীবনটা শেষ করে দেব। তাই আজকে সন্ধেবেলাতে নদীতে ঝাঁপ দিয়েছি। নীলাবতী, কি সমস্যা হয়েছে তুমি আমার স্পষ্ট করে সবটা বলো, বিশ্বাস করে বলো। নীলাবতী দুই হাত দিয়ে নিজের চোখে জল মুছল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমায় নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছ। তোমার এইটুকুনি কথা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। তাহলে বলো। আমি জন্ম অভাগা মাঝি, আমার কেউ নেই। আমার বাবা মা দুজনেই আমার জন্মের কিছু বছর পরেই পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন একসাথে। তারপরে আমার ঠাঁই হয় আমার মামার বাড়িতে। আমার দিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু দিদা মারা যাওয়ার পরেই আমার মামা মামি আমায় নানান ছোট বড় কথা বলতে থাকে। ধীরে ধীরে বয়স বাড়তে থাকে আমার। 18 বছর বয়সে আমার সাথে একজনের প্রেম হয়। ছেলেটির নাম প্রতাপ। উচ্চ বংশের ছেলে, সুপুরুষ, বলবান। সে কথা দেয় সে দূরে বাণিজ্য করতে যাবে এবং 1 বছর পরে ফিরে আমায় নিজের স্ত্রী করে নিয়ে যাবে। কিন্তু হায় বিধাতা, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, তার ফিরে আসার নাম নেই। এদিকে আমার বয়সও 1 বছর করে বাড়তে থাকে। বাড়ি থেকে বারবার বিয়ের জন্য চাপ দেয়, ছেলে দেখে, কিন্তু আমি সব বার না করি।
এই নিয়ে রোজ রোজ মামার বাড়িতে মামা মামির সাথে আমার ঝামেলা বাঁধে। কিন্তু প্রায় 3 বছর তার সাথে কোনো রকম যোগাযোগ ছাড়াই আমি তার জন্য অপেক্ষা করি। রোজ মনে হয় এই নদীপথে সে আবার ফিরে আসবে এই গ্রামে, আমায় পালকিতে সাজিয়ে বউ বানিয়ে নিয়ে যাবে নিজের ঘরে। কিন্তু গতকাল আমার এক বন্ধু আমায় খবর দেয় প্রতাপ নাকি দূরে কোনো মেয়েকে নিয়ে সংসার পেতেছে পাকাপাকিভাবে। বিশ্বাস করো, আর এতটুকু বাঁচার ইচ্ছা ছিল না আমার। আমি তাই সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে এসে নদীতে ঝাঁপ দিই। তোমাকে আমি জীবন ফিরিয়ে দিইনি, তোমাকে ভগবান জীবন ফিরিয়ে দিয়েছেন। কারণ তোমার মৃত্যুর সময় এখনো আসেনি, তোমার আয়ু এখনো অনেক রয়েছে। আয়ু না ফুরিয়ে গেলে মানুষ কখনো মারা যেতে পারে না। তুমি চলো আমার সাথে, তোমার মামা মামির হাতে তোমাকে আমি তুলে দিয়ে আসি। আর কখনো এমন ভুল কাজ দ্বিতীয়বার করবে না। দোহাই তোমার মাঝি ভাই, তোমার দুটো পায়ে পড়ি, এমন ভুল কথা দ্বিতীয়বার মুখেও এনো না। ও বাড়ি আর বাড়ি নেই, ও বাড়ি আমার কাছে নরক। আমি আর ও বাড়ি ফিরে যেতে একবারও চাই না। তুমি আমায় আবার জলে ফেলে দাও, আমি মরে যাই তাও ভালো, কিন্তু কিন্তু ভুলে ও বাড়ি রেখে এসো না, দোহাই তোমার। আরে তাহলে তোমাকে কোথায় রেখে আসবো বলো? এমনভাবে তো নৌকোর ওপর সারা রাত বসে থাকাটা ঠিক হবে না। তার উপর ভোরের আলো ফুটতে ফুটতে অনেক মাঝিরাও এখানে চলে আসবে, অনেকে গঙ্গা স্নান করতেও আসবে। তখন তোমাকে আমাকে নৌকায় এমন বসে থাকতে দেখে অনেকেই অনেক কিছু ভাববে। এসব গ্রামে গঞ্জে এমন উল্টোপাল্টা কথা রটে বেড়াতে বিন্দুমাত্র সময় লাগে না নীলাবতী। মাঝি, শুধুমাত্র আমার মতো একটা মেয়ের জন্য তোমার একেবারেই কষ্ট, সমস্যা, বিপদ কিছুই হবে না। আমি চলে যাচ্ছি। তাছাড়া এই জীবন আমাকে কি দিয়েছে? বয়স আমার 21 হতে চললো, অথচ ভালোবাসার জন্য অপেক্ষা করে গেলাম, তাকে পেলাম না। এখন আমার মতো পোড়ার মুখীর কি হবে জীবনে বেঁচে থেকে? তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি একখানা কথা বলতে পারি কি? বলো মাঝি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে পারি। আশা করি আমি বিয়ে করে নিয়ে আসলে গ্রামের লোক কোনো আঙুল তুলে কথা বলতে পারবে না। তাছাড়া আমার তোমার দুজনেরই বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। নীলাবতী খানিকক্ষণ উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকলো, তারপর ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, তুমি আমার মতো অভাগীর প্রাণ রক্ষা করেছো। এখন তুমি আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে বিবাহ করতে যাচ্ছ। তোমার এই ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না মাঝি। তুমি জানো নীলাবতী, আমি সেই দিনের পর থেকে যতবার ঘুমিয়েছি তোমাকে ততবার দেখেছি। তুমি প্রত্যেকবারই আমার স্বপ্নে এসেছো। ধ্যাত, কি বলছো? এমন হয় নাকি? জানি তো বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, এতটুকু বাড়িয়ে বলছি না। এমন তো হয় না মাঝি। আচ্ছা শোনো, আজ যা মাছ ধরা হয়েছে হয়েছে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। সকালেই মাছগুলো বড় মাঝিকে দিয়ে টাকা নিয়ে আমরা গ্রামের মন্দিরে মা ভবতারিণীকে সাক্ষী রেখে বিয়ে করব। আর সময় নষ্ট না করে জাল গুটিয়ে তাড়াতাড়ি নৌকো নিয়ে চলে গেল ময়না। টিমটিমে একটা লণ্ঠনের আলোকে সঙ্গী বানিয়ে মানুষরূপী মোহময়কে সাথে নিয়ে চলে গেল ময়না। অথচ চামড়ার আড়ালে সে যে কত বড় ভয়ানক পিশাচিনীকে সঙ্গী করে নিয়ে গেল তা মৈনাক নিজেও জানতে পারল না। নিজের হাতে করে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ ভুলটা করে বসল মৈনাক। তার চাল ধরতে পারল না মৈনাক। রূপের আগুনে উন্মত্ত যৌবন জ্বালা তার চোখে মোটা কালো কাপড় বেঁধে দিয়েছিল। নৌকো যখন বড় মাঝির বাড়ির সামনে এসে দাঁড় করালো মৈনাক, তখন সদ্য ভোরের আলো ফুটেছে। পূব আকাশ সামান্য সূর্যের আলোতে রাঙা হয়ে উঠেছে। ঘাট থেকে নামার পর বড় মাঝির বাড়ি গিয়ে ডাক পারল মৈনাক। বড় মাঝি, ও বড় মাঝি, ঘুমোচ্ছ নাকি? এই দরজাটা একটু খোলো। বড় মাঝি নিম দাঁতন দিয়ে দাঁত মাজছিল। মৈনাকের গলার শব্দ শুনে
সে বাড়ির পিছন দিক থেকে মৈনাকের সামনে এলো। মৈনাককে দেখে কিছু বলতে গেল, কিন্তু তার পাশে অল্প বয়সী যুবতী মেয়েকে দেখেই নিম দাঁতনটা নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো বড় মাঝি। কারণ নিজের এতদিনের অর্জিত অভিজ্ঞতা থেকে বুঝতে পারল যে সুন্দরী মহিলাটি মৈনাকের পিছনে দাঁড়িয়ে রয়েছে সে আসলে কোনো মানবী নয়। মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসতে চাইল তার, তবুও নিজেকে যতটা সম্ভব পারল বড় মাঝি সংযত করেই বলল, কারণ এই যুবতী যদি জেনে যায় তার আসল রূপ সে ধরে ফেলেছে, তাহলে তার উপরই প্রথম আক্রমণ করবে ও নিজেই। চলে আইলাম মছলি ধৈরে। বাহ, সাথে ওই ছড়ি কারে? মৈনাক সামান্য হাসল। তারপর গতকাল রাত থেকে যা যা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনাই বড় মাঝিকে জানিয়ে দিল। তবে স্বপ্ন আর নীলাবতীর প্রেমিক প্রতাপের ঘটনাটা গোপনই রাখল সে। বড় মাঝি সমস্ত কিছু শুনে বুঝতে পারল মৈনাকের ঘোর বিপদ, কিন্তু বুঝেও সে কিছু করতে পারল না, কিছু বলতেও পারল না। কারণ এদের সামনে মুখ খোলা মানে মৈনাকের বিপদ আরো বেড়ে যাওয়া। বড় মাঝি গতকাল রাত থেকেই কেমন যেন অনুভব করছিল মৈনাকের বিপদের আশঙ্কা। কারণ ওই রাত অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল বারবার করে, আর ঠিক সেই ভুলটাই করে বসল মৈনাক। নিজের হাতে করে ঘরে নিয়ে গেল তাকে। কি ভাবছো বড় মাঝি? আমরা এখন ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে বিবাহটাও সেরে নেব। এই নাও, তুমি এই মাছগুলো রাখো, আর কয়েকটা পয়সা দাও আমাকে। বেশি দেরি করব না, আমরা বাড়ি যাব। অনেকক্ষণ আমাদের দুজনের পেটে কোনো খাবার পড়েনি। বড় মাঝি নিজের ধুতির কোট থেকে কিছু টাকা বের করে মৈনাককে দিল। দুজনেই প্রণাম করতে গেল তাকে, কিন্তু সেই পিশাচিনীর ছোঁয়ার সাথে সাথেই বড় মাঝি সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। কারণ তাকে যতটা সম্ভব ভয়ানক ভেবেছিল, এই পিশাচিনী তার চেয়েও দ্বিগুণ বেশি ভয়ানক। একটা পচা কটু গন্ধ তার সারা শরীর থেকে ভেসে আসছিল বড় মাঝির নাকে। ভবতারিণী মায়ের মন্দির থেকে বিয়ে সেরে এখন মৈনাক নীলাবতীকে নিয়ে এসেছে তার বাড়িতে। নীলাবতী ও শাখা সিঁদুরে নিজেকে সাজিয়েছে সুন্দর করে। মাথা ভরা মৈনাকের পরিয়ে দেওয়া সিঁদুর, হাতে শাখা পলা, গলায় হার। কি অসাধারণ রূপবতী লাগছে নীলাবতীকে। নিজের হাতেই যেন মৈনাকের করা অগোছালো সংসারটা তার মায়ের মতো করে গুছিয়ে পরিপাটি করে রাখে সে। দুপুরে ভাত চড়াবো তো, কি খাবে বলো? মৈনাক আচমকা নীলাবতীর শাড়ির আঁচল ধরে টান দেয়। আচমকা টান খেয়ে মৈনাকের কোলের ওপর পড়ে যায় নীলাবতী। ধুর, তুমিও না এখন কিছু খাবে না বুঝি? এমন করে টানলে যে বড়। কতদিন পর তোমাকে পেয়েছি, ওসব খাওয়া দাওয়া পরে হবে। বলেই নীলা চুলের ভেতরে নিজের নাকটা নিয়ে যায় মৈনাক। সেই একই রকম গন্ধ স্বপ্নে যেমন পায় সে প্রত্যেক দিন, সে একই রকম কোমল শরীর যেন নীলাবতীকে সম্পূর্ণভাবে বহুদিন ধরে চেনেও। নীলাকে বিছানায় শুইয়ে দিল মৈনাক। নাভির কাছে তিলটাও একই রকমের। নিজের মাথা মন কোনো কিছু বসে থাকছিল না মৈনাকের। সত্যি এমনটা হয়? ও কখনো শোনেনি এমনটা। স্বপ্নে কি সত্যি এতটা সঠিকভাবে সবকিছু দেখা যায়? তবে সেই সব ভেবে বেশিক্ষণ সময় নষ্ট করে না মৈনাক। নরম বুকে পেটে আদরে ডুবিয়ে দেয় নীলাবতীকে। নীলাবতী দুই চোখ দেখে মনে হচ্ছিল যেন কত জন্ম সে অপেক্ষা করছিল মৈনাকে স্পর্শে। তার সাথে মিলনের জন্য তার প্রাণ উষ্ঠাগত হচ্ছিল। কি চরম সেই মিলনের রীতিবৃত্ত! নীলাবতী মৈনাককে বুকে চেপে তার নরম আঙুলগুলো মৈনাকের মাথায় চুলের ভেতরে বেলি কাটতে কাটতে বলেছিল, প্রতাপের দেওয়া সমস্ত কষ্ট ভুলে যাচ্ছি আমি। তোমায় পাবো বলেই হয়তো এত দেরি হলো আমার। কিন্তু সত্যি মৈনাক, তোমার মতো এত ভালো মনের মানুষ পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। ক্লান্ত গলায় মৈনাক আরো শক্ত করে চেপে জড়িয়ে ধরল
তার স্ত্রী নীলাবতীর শরীরটা। নীলা, আজ থেকে তুমি আমার নীলা। মৈনাক বুঝতেও পারল না সেই শতাব্দী প্রাচীন পিশাচিনীর ফন্দি। এতদিন পর সে আবার পুরুষ মানুষ পেয়েছে, সংসার পেয়েছে, আবার মানুষের সাথে বাস করছে। একটু করে এবার গ্রাস করবে মৈনাককে, এই সংসারকে, এই সমস্ত কিছুকে। মৈনাক দেখতেও পেল না তার সমস্ত শরীর পচা গলা, রক্ত মাংস বেরোনো, তার মুখটা কদাকার, কুৎসিত, হিংস্র, অসংখ্য বলিরেখাময়, বটগাছের মতো প্রাচীন বয়স্ক তার শরীর। আর পায়ের জায়গাটা সম্পূর্ণ উল্টো। লকলকে একটা জিভ বেরিয়ে আসছে দুটো মোটা ঠোঁটের পাশ দিয়ে। মৈনাক আজকে 1 সপ্তাহ পরে আবার বড় মাঝির বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলো। এই কটা দিন তেমনভাবে রোজগারপাতি হয়নি, তাই আজ আবার যাবে সে বড় মাঝির বাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল মৈনা। একটু রোগা লাগছে মনে হচ্ছে নিজেকে। চোখের তলায় হালকা কালো ছাপ, গায়ের রংটাও কেমন যেন ফ্যাকাশে রক্তশূন্য। 1 সপ্তাহে শরীরটা যেন কেমন শুকিয়ে গেছে মৈনাকের। বিশেষ পাত্তা দেয় না ও। গায়ের ওপর জামা গলিয়ে নিতে নিতে বাইরে বেরিয়ে আসে মৈনা। নীলাকে বলে, কই গো নীলা, রান্না বান্না যা আছে করে নিও। একটু বড় মাঝির বাড়িতে যাচ্ছি, মাছগুলো ভেজে নিও। কিন্তু নীলার কোনো উত্তর আসে না। মৈনাক নীলাকে খুঁজতে খুঁজতে চলে আসে বাড়ির পিছন দিকের কলতলার কাছে। সেখানে বিকেলের আধো অন্ধকারে নীলাকে দেখে মৈনাক। পিছন ঘুরে উবু হয়ে বসে আছে নীলা। কাপড়টা হাঁটু অবধি তোলা, মুখ নিচু করে কিছু যেন খাচ্ছেও। মৈনাকের এই প্রথমবার নীলাকে কেমন যেন সন্দেহ লাগে। খুব ধীর পায়ে এক পা করে কাছে এগিয়ে আসতে থাকে মৈনাক। কাছে যেতে একটা বিচ্ছিরি উদ্ভট পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারে মৈনাকের। আর বিকেলের নুয়ে আসা আলো অন্ধকারের মধ্যে মৈনাক দেখতে পায় তার স্ত্রী নীলার হাতে চামড়াগুলো কেমন যেন কালো হয়ে জড়সড় হয়ে গেছে বুড়ো মানুষদের মতো। সেগুলো দিয়ে চামড়া যেন খসে পড়ছে মাটিতে। নিজের চোখ বেশ কয়েকবার কচলে নিয়ে অন্ধকারের মধ্যেও দেখার চেষ্টা করলো মৈনাক। হঠাৎই একটা জিনিসে চোখ আটকে গেল মৈনাকের। নীলার পাগুলো কেমন যেন উল্টে রয়েছে, গোড়ালিটা সামনের দিকে আর পায়ের পাতা পেছনের দিকে। শুধু এক ঝলক। তারপরে নীলা আবার তার দিকে পেছন ফিরে জিজ্ঞাসা করে, কি গো, কি হয়েছে তোমার? ভর সন্ধেবেলা আমার পিছনে এমন ভূতের মতো দাঁড়িয়েছিলে কেন? মৈনাক আবার ভালো করে নিজের স্ত্রী নীলার দিকে তাকিয়ে দেখে। না, কোথাও কোনো অসুবিধা নেই। পা, শরীর সবকিছু একদম ঠিকঠাক, তার চেনা আগের মতোই। কই কই কিছু না তো। আমি কি করব? এই বড় মাঝির বাড়িতে যাচ্ছিলাম, তাই বললাম তোমাকে। শোনো, বাড়িতে কেউ আসলে বলবে আমি বাড়ি নেই। রাতের মধ্যে ফিরবে। দেখা করবার হলে কাল সকালে দেখা করবে। আচ্ছা বেশ, তুমি যাও, আমি সব সামলে নেব। তুমি ওখানে কি করছিলে? মাছ ধরছিলাম। নীলা এবার মৈনাকের সামনে দিয়ে ঘরের দিকে চলে গেল, মাছের ঝুপড়িটা হাতে করে। মৈনাকের স্পষ্ট মনে রয়েছে সে কিনেছিল মোট 4টে মাছ, আর এখন রয়েছে সেখানে মাত্র 2টো। আর অদ্ভুতভাবে নীলার ঠোঁটের পাশে মাছের কাঁচা আসার সামান্য রক্ত লেগে আছে। সারা শরীর কেমন যেন শিরশির করতে থাকে মৈনাকের। কিন্তু বড় মুহূর্তে মৈনাক নিজেকে বোঝায় মাছ কাটতে গিয়ে হয়তো মাছের আঁশ রক্ত লাগাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আর বেশি দেরি না করে মৈনাক বেরিয়ে পড়ে বড় মাঝির সাথে দেখা করার উদ্দেশ্যে। পথে যেতে যেতে এই পাড়ার গোবর্ধনের সঙ্গে দেখা হয়ে যায় মৈনাকের। আরে মৈনাক দা, তোমাদের বাড়ি যাচ্ছিলাম। বলছি, তুমি সেদিন বললে তো 6 কেজি চাল দিয়ে আসতে, তাই আমি তোমাদের বাড়িতে চালটা দিতে যাচ্ছিলাম। তা বাড়িতে বুঝি বৌদি রয়েছে? কেমন টুক করে বিয়েটা সেরে ফেললে বলো?
একবার কাউকে বললেও না। মৈনাকের মনে পড়ে যায় গত পরশু সে বলেছিল গোবর্ধনকে তার বাড়িতে চাল দিয়ে আসার কথা। আচ্ছা গোবর্ধন, তুই যা, চালটা দিয়ে আয় বাড়িতে, তোর বৌদি রয়েছে। আমি ফেরার পথে তোকে টাকা দিয়ে যাব। আর সময় নষ্ট না করে মৈনাক এবার চলে যায় বড় মাঝির বাড়িতে। बिटुआ, तुझे कुछ बात बोलनी है। तू खूब विपदे आछिस बटे। কেন? खुद की शक्ल आईना में दिखा, और डाइनी तुझे खा जाएगी। বড় মাঝির অভিজ্ঞতা সম্পর্কে তার যথেষ্ট ভরসা আছে। আর সত্যি কথা বলতে তো প্রথম কটা দিন একদম চোখ বুজে ভরসা করতে পারলেও আজকে সন্ধেবেলায় তো স্পষ্ট দেখল সেই চেহারা। তার উপর প্রত্যেক দিন বিছানায় কখনো ক্লান্ত হয় না নীলা। অমন করে আদরের ক্ষমতা কোনো মানবীর তো থাকতে পারে না। নিজের শরীরেও আয়না দেখেছে মৈনাক। মৈনাকের মনে হলো এগুলো সবই তার ভাবনা। তুই कखनो उल्टो पा देखेছিস? उसको कभी नहाने देखा। और मांस मछली भी ना नहीं खा सकते। कोई जानवर कुत्ता बिल्ला तेरी घर आइबे ना। মৈনাকের মনে হলো ওর সারা শরীরে কেউ যেন বরফ কুচি ঢেলে দিল। সত্যি তো 1 সপ্তাহ ধরে প্রায় নীলার সাথে আছে মৈনাক, কিন্তু ওকে তো কখনো স্নান করতে দেখেনি। এই 1 সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন মাছ মাংস হয়েছে। সেদিন গোটা মুরগি কিনে আনলো মৈনাক। একাই কেটেছিল নীলা, কোনো অবশিষ্ট দেখতে পায়নি মৈনাক। না হলে তো ওর বাড়ির পিছনে মুরগির কাটা অবশিষ্টাংশ দেখতে পেত। আর কালু নামের যে কুকুরটা রোজ মাছ খেতে আসতো, নীলা আসার পর সেও আর কোনোদিন আসেনি। যাকে ঘরে শাদি কাইরে লাইছিস ও কিটা তুই জানিস? ও চোরেল পেতনে। কোথা থেকে যেন বড় মাঝির ছেলে মুন্না এসে বসলো ওদের পাশে। এই ধরনের পেতনি মূলত তারা হয় যারা স্বামী সুখ, সংসার সুখ, প্রেম না পেয়ে মারা গেছে। তারা সবসময় কোনো পুরুষ মানুষ চায় সংসার পাতার জন্যে। এরা কি করে, এরা প্রথমে পুরুষ মানুষকে দেখা দেয়, তারপরে ওদের দেয় স্বপ্ন, নিজের অলৌকিক শক্তি বলে। সেই স্বপ্ন দেখে মুগ্ধ হয়ে তারপর নানা রকম ছলা কলে সে পুরুষের ঘরে এসে উপস্থিত হয়। স্বামী পেল, সংসার পেল, সুখ পেল। রোজ একটু একটু করে সেই হতভাগ্য পুরুষের শরীর থেকে চুষে নেয় রক্ত, মাংস, শক্তি। খিদে বাড়লে যে কোনো জোয়ান মরদকে পেলেই খেয়ে নেয়। সব শেষে তিলে তিলে নিজের স্বামীর সমস্ত শক্তি শেষ করে তাকে ছিবড়ে করে মেরে ফেলে দেয়। মৈনাকের হঠাৎ করে গোবর্ধনের মুখটা ভেসে উঠল। শিগগির চলো বড় মাঝি, গোবর্ধন। একরকম রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে মৈনাক এলো তার বাড়িতে। পিছন থেকে মুন্না আর বড় মাঝি। কিন্তু বাড়িতে এসেই যা দৃশ্য দেখলো তারা তিনজনে, তাতে তাদের শরীরের সব রক্ত হিম হয়ে গেল। লণ্ঠনের মিটমিটে আলোতে ওরা দেখল সম্পূর্ণ নগ্ন হয়ে মাটিতে শুয়ে আছে 20-21 বছরের গোবর্ধন। তার বুকের থেকে কলিজাটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। গোবর্ধনের সারা শরীরের অনেক জায়গায় কামড়ানো, হ্যাঁচড়ানো। গোবর্ধনের ছেঁড়া ক্ষতবিক্ষত শরীর দেখে মনে হচ্ছে যেন অনেকক্ষণ আগে সে মারা গেছে। আর তার শরীরের ওপর বসে বসে তারই হাতের ছেঁড়া অংশটা কামড়ে কামড়ে খাচ্ছে নীলাবতী। এই যে মৈনাকের নতুন বিবাহিত স্ত্রী নীলাবতী নয়, নীলাবতীর আদলে এক পিশাচিনী, যাকে আজকে সন্ধেবেলায় দেখেছিল মৈনাক। তার বিভৎস রূপ, তার বয়স দেখে মনে হচ্ছে কয়েক হাজার বছরের পুরনো সে। তার সারা শরীরে চামড়া জড়সড় হয়ে ঝুলে ঝুলে পড়ছে মাটিতে। আর তার মুখে বিভৎস কুটিল হাসি। বহুদিন পরে যেন জোয়ান মানুষের রক্ত পেয়ে সে বহু তৃপ্তি করে সেটা গ্রহণ করছে। ওই পিশাচিনী যখন একবার টাটকা রক্তের স্বাদ পেয়ে গেছে, এখন ওর শক্তি আরও বেড়ে যাবে। কাউকে বাঁচতে দেবে না, কেউ বাঁচতে পারবে না ওর হাত থেকে। মৈনাক, জীবনে বিশাল বড় ভুল করে ফেলেছিস তুই, বিশাল বড়। এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। তুই ওর সাথে 7 দিন কাটিয়ে ফেলেছিস মৈনাক। আরে বিটুয়া, তোকে ওই দিন কতবার কইলাম, মেরা
मेरा कोई तरीका काम करवे ना এখন। हाय भगवान, यह क्या विधान है आपका? क्या विधान है आपका? বড় মাঝি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো, আর নীলাবতী এক পা করে এসে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মৈনাকের শরীরে এক ভীষণ জোরে আঘাত করলো। আর চোখের সামনে মৈনাকের কলজেটা ছিঁড়ে যাওয়ার পরই তার নজর পড়ল মুন্নার দিকে। মুন্নার বয়স 30, অবিবাহিত। বুড়ো মাঝির কিছু করার আগেই সেই পিশাচিনী মুন্নাকেও শেষ করে ফেলল। শুধু বুড়ো মাঝিকে শেষ করতে পারল না তার বয়সের ভারের জন্য। চোখের সামনে তরতাজা তিনটে পুরুষ মানুষ নিমিষে শেষ হয়ে গেল সেই পিশাচিনীর কবলে পড়ে। হারাধনের আজকে নৌকো নিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। কয়েকদিন ধরে তার রাতে একটা স্বপ্ন আসছে। সত্যি বলতে সেই স্বপ্নই তার একাকিত্বের জীবনে বাঁচার একটা আশা রেখে গেছে। কত সুন্দর সুশ্রী মেয়েকে স্বপ্নে রোজ ভোগ করেও। এসব ভাবতে ভাবতেই ওর নজরে এলো একটা বছর 22-এর মেয়ে তাকে ডাকছে। চমকে উঠল হারাধন। আরে, এই মেয়েটাকেই তো রোজ স্বপ্নে দেখেও। উষ্ণ আদরে রোজ মাথিয়ে তোলে তাকে। মেয়েটার কাছে যেতেই মেয়েটা বলে ওঠে, আমায় বাঁচাও মাঝি ভাই, আমায় বাঁচাও। আমার পেছনে কয়েকজন গ্রামের নোংরা লোক তাড়া করেছে, আমি একা মেয়ে বলে। আমার আর কেউ নেই, আমাকে তুমি রক্ষা করো মাঝি ভাই। হারাধনের একাকিত্ব জীবনে একটা খুশির দিন মনে করে নিজের নৌকোয় বসায় তাকে হারাধন। বিয়ের প্রস্তাব দেয়, আর অচিরেই নিজের জীবনের সব থেকে বড় ক্ষতি করে ফেলেও, যে ক্ষতির শেষ অবদান মৃত্যু। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট বক্সে। আজকে আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে ছিল তানিশা, নীল, দিব্যেন্দু এবং আমি অরিত্র। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকের মতো আসি। গুড নাইট এভরিওয়ান।